এই পার্টটাতে দেখাবো মূলত আমরা প্রজেক্ট বাছাই করা, যে কোন কাজটা আপনি অ্যাপ্লাই করবেন বা একটা ভালো প্রপোজাল কিভাবে লিখবেন। তো সবার আগে যদি বলি যে কাজ বাছাই করা নিয়ে, যে একটা জব কিভাবে আপনি কেয়ারফুলি চুজ করবেন। জব বাছাই করার ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন যে এমন কোন জব সিলেক্ট করা যেখানে স্কিল এবং ইন্টারেস্ট দুটোই থাকে। কিভাবে? আমি নিজে যখন ফ্রিল্যান্সার ছিলাম আমি রাইটিং এ কাজ করতাম। তো আমার স্কিল হচ্ছে রাইটিং, কিন্তু জব পোস্ট হতো অনেক ধরনের। যেমন জব পোস্ট হতো হয়তো সফটওয়্যার ডিসক্রিপশন লিখতে হবে, জব পোস্ট হতো খুব বেসিক এসইও আর্টিকেল লিখতে হবে কোনো একটা টপিকে, বা জব পোস্ট হতো যে ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্ট নিয়ে কোনো একটা রিভিউ লিখতে হবে বা প্রেস কপি লিখতে হবে। তো আমার স্কিল রাইটিং এ, কিন্তু দেখুন ব্রিটিশ পলিটিক্স নিয়ে লেখা কিন্তু আমার ইন্টারেস্টের মধ্যে পড়ে না, ওটা নিয়ে খুব বেশি কিছু জানি না আমি। বা সফটওয়্যার ডিসক্রিপশন লিখবো এতটা টেকনিক্যাল নলেজ আমার ছিল না। আমার ইন্টারেস্ট ছিল নর্মাল বেসিক বিজনেস আর্টিকেল গুলো লেখা বা এসইও আর্টিকেল গুলো লেখা। তো আপনারাও সেম ভাবে চেষ্টা করবেন যে আপনার স্কিল যদিও ম্যাচ করে কাজের সাথে, দেখবেন যে অ্যাকচুয়াল কাজটা আপনার আগ্রহ আছে কিনা বা ইন্টারেস্ট আছে কিনা বা আপনি পারবেন কিনা। যদি আপনি ধরেন আপনি প্রোগ্রামার, আপনি অ্যাপ ডেভেলপার, আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন খুব ভালো ডেভেলপ করতে পারেন, কিন্তু আপনি আইওএস এর গুলো পারেন না বা হচ্ছে আইফোনের গুলো পারেন না, তাহলে আপনি স্কিল আছে অ্যাপ ডেভেলপমেন্টে কিন্তু আপনি ইন্টারেস্ট হচ্ছে শুধু অ্যান্ড্রয়েডে। সেভাবে আপনি জব সিলেক্ট করবেন। দ্বিতীয়ত দেখবেন যে জব যেগুলো পোস্ট হচ্ছে সেগুলা ঠিক মতো লেখা আছে কিনা। যেমন আহ, আমি এভাবে চিন্তা করতাম অলওয়েজ যে একটা ক্লায়েন্ট যদি তার কোনো কাজ করাতে চায় এবং সে যদি 5 মিনিট সময় নষ্ট না করে একটা জব ঠিক মতো লিখতে না পারে, হয়তো এটা ধরে নেওয়া যায় যে ফিউচার তার কমিউনিকেশনটা খুব একটা ভালো হবে না। তো যদি দেখেন যে কোনো জব খুব কমপ্লিটলি লেখা এবং খুবই থটফুলি লেখা, সব ডিটেল দেওয়া আছে, তাহলে বুঝে নিবেন যে এই ক্লায়েন্ট সিরিয়াস একজন ক্লায়েন্ট এবং সম্ভবত সে হায়ার করার জন্য এখানে এসেছে। তার সাথে আরো খেয়াল রাখবেন যে তার বাজেট এবং টাইম ফ্রেম ঠিক আছে কিনা। সে কাজটার জন্য ক্লায়েন্ট যত টাকা অফার করছে বা যে সময়ের মধ্যে করতে বলছে সেটা যৌক্তিক কিনা তা খেয়াল রাখবেন একটু। এবং এটাও দেখবেন যে সে কোনো ধরনের রুল ভায়োলেশন করছে কিনা। যেমন আমাদের ইলান্সে অ্যাডাল্ট কন্টেন্ট রিলেটেড কোনো জব দেওয়া যায় না, যেমন পর্নোগ্রাফিক কোনো জব বা গ্যাম্বলিং নিয়ে কোনো জব বা ক্রাইম নিয়ে কোনো ধরনের জব পোস্ট করা যায় না। এই ধরনের জব হলে অ্যাভয়েড করবেন। এবং কমিশন অনলি জবও আমাদের ইলান্সে অ্যালাউড না। যদি এমন কোনো জব থাকে যে একটা কাস্টমার সার্ভিসের জব, বাসায় বসে আপনাকে স্কাইপের মাধ্যমে তাদের ক্লায়েন্টকে ফোন দিয়ে দিয়ে কথা বলতে হবে, এবং যদি আপনাকে এভাবে বলে যে ক্লায়েন্ট কোনো কিছু পারচেস করলে তুমি $10 করে পাবা, এর মধ্যে কোনো টাকা পাবা না, এরকম কমিশন অনলি জব ইলান্সে অ্যালাউড না। এই ধরনের জব হলে এগুলোকে অ্যাভয়েড করবেন, অথবা সরাসরি আমাদের কাছে রিপোর্ট করে দেবেন। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হচ্ছে কি ভালো জব ডেসক্রিপশন। যে জবগুলা পোস্ট হয় ইলান্সে তার একটা ভালো এক্সাম্পল হচ্ছে এটা, যেখানে একটা ক্লিয়ার ডেসক্রিপশন লেখা আছে, যেখানে কি ধরনের এক্সপিরিয়েন্স দরকার তা সুন্দর করে গুছিয়ে লেখা আছে। যদি ক্লায়েন্টের আলাদা কোনো ধরনের প্রিফারেন্স থাকে যে কোথাকার লোক হতে হবে বা কত ঘন্টা কাজ করতে হবে, সেটাও ডিটেল দেওয়া আছে। এবং ক্লায়েন্ট জানে যে এই কাজটা করতে কি কি স্কিল লাগবে। এটা কিন্তু একটা ভালো উদাহরণ যে ক্লায়েন্ট তার কাজটাকে খুব ভালোভাবে ডিটেল লিখতে পেরেছে, এবং সে এটাও জানে যে এই কাজটা করতে গেলে কি কি স্কিল লাগে। অনেক সময় হয় যে ক্লায়েন্ট জব পোস্ট করেছে একটা পিএইচপি প্রোগ্রামিং এর, বাট তার পিএইচপি নিয়ে কোনো আইডিয়া নাই। তো তার কাছে যখন আপনি কাজ পাঠাবেন, তাকে কিন্তু কাজটা বুঝাতে খুব কষ্ট হবে আপনার, বিকজ সে জানেই না যে কাজটা কিভাবে করে। তো যদি দেখেন যে কোনো জব ডেসক্রিপশনে খুব ডিটেল কাজের ধরন লেখা আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, স্কিল গুলো আপনার নোট করা আছে, তাহলে বুঝবেন যে এটা একটা ভালো ক্লায়েন্ট, তার কাজ নিয়ে ভালোই ধারণা আছে এবং সে সিরিয়াস সিরিয়াস মাইন্ডসেট নিয়ে ইলান্সে এসেছে। এই জবগুলো চেষ্টা করবেন ক্যাচ করার। বাট শুধু জব ডেসক্রিপশনই না, আরো বেশ কিছু খেয়াল রাখার চেষ্টা করবেন যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। দেখবেন যে ক্লায়েন্টের আগের জব হিস্ট্রি কেমন। ক্লায়েন্টের প্রোফাইলে গেলে দেখা যায় যে সে আগে হায়ার করেছে কিনা, করলে তাদেরকে কেমন ফিডব্যাক দিয়েছে বা কত হায়ার করেছে দেখা যায়। তবে এটাও ঠিক যে যদি তার আগে কোনো হিস্ট্রি নাও থাকে, এক্ষেত্রে যে বলবো যে ক্লায়েন্ট খারাপ তাও ঠিক না। এমনও হতে পারে ক্লায়েন্ট একদমই নতুন এলান্সে, এই জন্য তার কোনো হিস্ট্রি নাই। এবং সেক্ষেত্রে অন্য জিনিসগুলো খেয়াল করবেন যে তার জব ডেসক্রিপশন ভালো কিনা, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, তার বাজেট ঠিক মতো দিয়েছে কিনা, এগুলো খেয়াল করবেন। গুড অ্যাওয়ার্ড রেশিও, এটা একটু পরে আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। দেখবেন যে সে রেগুলারলি ফিডব্যাক দেয় কিনা, আগে যাদেরকে সে হায়ার করেছে তাদেরকে ফিডব্যাক দিয়েছিল কিনা। এটা একটা এক্সাম্পল ভালো প্রোফাইলে। এখানে দেখতে পাচ্ছে ক্লায়েন্ট এই পর্যন্ত এই ক্লায়েন্ট প্রায় $1,00,000 খরচ করেছে ইলান্সে।
এই পর্যন্ত সে 117 জনকে ফিডব্যাক দিয়েছে। মানে শুধু যে পেমেন্ট করছে তা না, কাজের শেষে সে ফিডব্যাকও দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাওয়ার্ড রেশিও। এটা মূলত দেখায় যে তার হায়ার করার টেন্ডেন্সি বা তার হায়ার কতখানি সে করে তার একটা নমুনা দেখায়। এটা একমাত্র ইলাস মার্কেট প্লেসে আমরা দেখিয়ে থাকি যে এই ক্লায়েন্ট এক্সাম্পল দিয়ে যদি বলি, সে এই পর্যন্ত 173টা জব পোস্ট করেছে এবং তার মধ্যে 143 বারই সে হায়ার করেছে শেষ পর্যন্ত কাউকে। তো তার 83% অ্যাওয়ার্ড রেশিও আছে, মানে তার হায়ার করার টেন্ডেন্সিটা অনেক হাই। যদি এমন হতো তার অ্যাওয়ার্ড রেশিও মাত্র 10% বা 15%, সে 100টা জব পোস্ট করছে বাট হায়ার করছে মাত্র 10 জনকে, তাহলে বুঝে নিবে যে এই ক্লায়েন্টটা হয়তো সিরিয়াস মাইন্ড নিয়ে আসেনি। এরকম ক্লায়েন্টের পিছনে আসলে অ্যাপ্লিকেশন কোটা নষ্ট করাটা খুব একটা ফিজিবল হবে বলে মনে করি না আমরা। আর পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা এটা একদম উপরে দেখা যায়, ওই যে 4টা বা 3টা বা 2টো বা একটা হচ্ছে গিয়ে গোল বাটন থাকে বা গোল চিহ্ন থাকে। যদি কোনো গ্রিন কালার থাকে, যে কোনো একটা ঘর গ্রিন হলে বুঝবেন যে তার পেমেন্ট মেথড ভেরিফাইড এবং সে আসলে আপনাকে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, এবার আসি খুব ভালো প্রপোজাল কিভাবে লিখতে হবে সেটা নিয়ে একটা সেকশন আমি এখন কভার করার চেষ্টা করব। আচ্ছা, প্রপোজাল বলতে যা বুঝি সেটা হচ্ছে কি অন্য প্ল্যাটফর্মে বলে কভার লেটার বা জব অ্যাপ্লিকেশন বলে থাকে। ইলান্সে এটা একটু একটু ভিন্ন। কভার লেটার বা অ্যাপ্লিকেশন সাধারণত খুব ছোট হয়, বাট প্রপোজালটা খুব প্রফেশনাল হয়, যেখানে আপনি আপনার কাজের পুরো প্রপোজাল সেন্ড করবেন যে আপনি কি কাজ করতে চান, কিভাবে করবেন এবং কত পেমেন্ট নেবেন এবং আপনার পেমেন্টের মাইলস্টোন গুলো কি হবে, যে কতটুকু ভাগ হলে কতখানি পেমেন্ট আপনি নেবেন। তো প্রপোজাল লেখার ধরনের সময় আপনার টোনটা বা লেখার যে টোন বা স্টাইলটা খুব প্রফেশনাল হওয়া উচিত এবং ফ্রেন্ডলি। প্রফেশনাল লিখতে গিয়ে ওই স্কুল কলেজে যেভাবে লিখতাম আমরা যে আই বেগ ইয়োর কাইন্ড কনসিডারেশন, তারপর লিখতাম আমরা অ্যাপ্লিকেশনে যে অ্যাজ পার দ্য পাবলিকেশন অন প্রথম আলো অথবা ডেইলি নিউজ পেপার, এমন কিছু না। প্রফেশনাল মানে কাজের জায়গায় শুধু কাজের কথাই লিখবেন, বাইরে কিছু লিখবেন না, বাট ফ্রেন্ডলি লেখেন। এক্সাম্পল একটু পরে দিচ্ছি আমি। এর সাথে এমন কিছু লেখা ট্রাই করবেন যেটা পড়ে ক্লায়েন্টের মনে হয় যে আপনি তার কাজটা পড়ে অ্যাপ্লাই করছেন, আপনি জবটা না পড়েই পাঠাচ্ছেন এমন যাতে মনে না হয়। এক্সট্রা কিছু জিনিস দিবেন যেটা আপনার কোনো ভ্যালু বা বেনিফিট কে প্রেজেন্ট করবে। যেমন আপনি হয়তো গ্রাফিক ডিজাইন পারেন, বাট গ্রাফিক ডিজাইনের কোন ইউনিক জিনিসটা আপনি জানেন যেটা হয়তো অনেকে জানে না, এমন কিছু লেখা ট্রাই করবেন। স্যাম্পল দেওয়া ট্রাই করবেন। আচ্ছা, স্যাম্পল ব্যাপারটা এভাবে করলে খুব ভালো হয় যে আমাকে অনেকে কোশ্চেন করে যে সাইদুর ভাই, আমার তো লোগো অনেকগুলো বানিয়েছে বাট অ্যাটাচ করতে পারি মাত্র একটা, আমি কি করব? আচ্ছা, এখানে আমার নিজের প্র্যাকটিস ছিল বা আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কি যে যাদের আপনাদের বাসায় এমএস ওয়ার্ড 2010 ইনস্টল করা আছে, আপনারা চেষ্টা করবেন 4 থেকে 5 পাতার একটা ডকুমেন্ট তৈরি করতে। প্রথম পাতায় আপনার ছবি এবং ব্রিফ কিছু ইন্ট্রোডাকশন দিবেন যে আপনি কে, কি করেন, ব্যাকগ্রাউন্ড কি। সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ পেজে গিয়ে আপনি আপনার কাজের কিছু স্ক্রিনশট দিবেন বড় করে এবং তার নিচে 3-4 লাইনে একটা ডেসক্রিপশন লিখবেন, প্রয়োজনে লিঙ্কও দিতে পারেন। এবং তারপরে ডকুমেন্ট তৈরি হয়ে গেলে এটা সেভ অ্যাজ এ গিয়ে পিডিএফ দিয়ে সেভ করবেন। এমএস 2010-এ, ওয়ার্ড 2010-এ পিডিএফ ভার্সনে সেভ করা যায় এবং সেই পিডিএফ ফাইলটা আপনি অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন আপনার স্যাম্পল হিসাবে। এক্ষেত্রে যেটা হবে যে ক্লায়েন্ট ওই পিডিএফটা খুললে একটা ইবুকের মতোই দেখতে পারবে আপনি কে, কি করেন, এক নজরে সবকিছু দেখতে পারবে। শুধু ছবি দিবেন না, তাহলে ক্লায়েন্ট বুঝবেন আসলে আপনি কি বলতে যাচ্ছেন। আবার 4-5 পাতা শুধু লেখা দিয়ে ভরে ফেলবেন না, বিকজ ক্লায়েন্টে এত সময় হবে না যে পুরোটা সে হয়তো পড়ে দেখবে। সো ছবি, ইমেজ বা স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশন দিয়ে দিবেন এবং তারপর সেটা অ্যাটাচ করে দিবেন, তাহলে ক্লায়েন্ট আপনার পুরো পোর্টফোলিও বা পুরো প্রোফাইল একটা ইবুক আকারে পেয়ে যাবে এবং এটা দেখতে খুব প্রফেশনাল লাগে। আর এছাড়া খেয়াল করবেন যাতে আপনার প্রপোজালটা বা আপনার যে লেটার যেটা লিখছেন সেটা যাতে কনসাইজ হয়, মানে টু দি পয়েন্ট হয়। আপনি গ্রাফিক ডিজাইনের কাজে অ্যাপ্লাই করতে গেলে এসইও এক্সপিরিয়েন্স লেখার দরকার নাই, বা আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে এই জন্য কাজ দরকার, এটাও কখনো লেখার দরকার নাই। একদম টু দি পয়েন্ট, প্রফেশনাল এবং কনসিয়াস রাখলে ভালো হয়। আর চেষ্টা করবেন টার্মস এবং মাইলস্টোন গুলো ক্লিয়ারলি বলে দেওয়ার। যেমন যদি আপনার এমন হয় যে আপনার 50টা আর্টিকেল লেখার কাজ পেলেন, লিখে দিবেন যে প্রথম 5টা আর্টিকেল লেখার পর আমি $এত নিব, দেন 10টা আর্টিকেল লেখার পর $এত নিব, এরপরে প্রতি 10টা পর পর আমি $এত করে নিব এবং আমি সবার শেষে গিয়ে ম্যাক্সিমাম 3 বার আমি রিভিশন ফ্রিতে দিব কোনো চার্জ ছাড়া।
এগুলো ক্লিয়ারলি বলে দিবেন, তাহলে খুব প্রফেশনাল লাগে। ক্লায়েন্টকে যদি আপনি বলে দেন যে আপনি কাজটা কিভাবে কিভাবে করবেন এবং কতবার রিভিশন দিবেন, তাহলে ক্লায়েন্টও কিন্তু একটা ধারণা পেয়ে যায় যে ঠিক আছে, এই কাজের জন্য আমি এতবার আমাকে পেমেন্ট করতে হবে এত টাকা করে, এবং আমি এতবার রিভিশন চাওয়ার সুযোগ আমার কাছে আছে। তো ক্লায়েন্ট বুঝে শুনে আপনাকে ফিডব্যাক দিবে তখন। তো চেষ্টা করবেন কাজের শুরুতেই একদম ক্লিয়ারলি মেনশন করে দেওয়ার যে আপনি কাজটা কিভাবে করবেন এবং কত বা কিভাবে পেমেন্ট নেবেন, এবং কি মাইলস্টোন ভাগ করে করে পেমেন্ট নেবেন। এবার একটা এক্সাম্পল দেখা, একটা জব প্রপোজালের। যেমন এই এক্সাম্পলটা খুব প্রফেশনালি শুরু করেছে হাই অ্যালেক্স দিয়ে, বা হয়তো সে ক্লায়েন্টের নামটা জেনেছে কোনোভাবে। সে কিন্তু ডিয়ার স্যার বা ডিয়ার কনসার্ন এরকম খুব বেশি বুকিশ কোনো ল্যাঙ্গুয়েজে লেখেনি, খুব ফ্রেন্ডলি বাট প্রফেশনাল হাই দিয়ে বা হ্যালো দিয়ে শুরু করেছে। তার প্রথম লাইনটা একটু পড়ে দেখেন। সে লিখেছে যে ইউ আর রাইট, মেম্বারশিপ সাইটস দ্যাট প্রোভাইড সিকুয়েন্সিয়াল কন্টেন্ট ইন ইজি টু ফলো ম্যানার, যে একটা ডিসক্রিপশন লিখেছে। প্রথম ওয়ার্ড দুইটা খেয়াল করেন, ইউ আর রাইট, মানে সে ক্লায়েন্টকে বলছে যে তুমি ঠিকই বলেছো। এতটুকু পড়লেই কিন্তু ক্লায়েন্ট ধরে নেবে যে সে আমার সাথে কোনো কিছুতে এগ্রি করছে, তার মানে হয়তোবা সে আমার জবটা পুরোটা পড়ে আমাকে রিপ্লাই দিচ্ছে। তো সে কিন্তু এভাবে শুরু করেনি যে আই এম দ্য বেস্ট ইন্টারনেট মার্কেটার বা আই এম দ্য বেস্ট রাইটার উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তা কিছুই লেখেনি। সে ক্লায়েন্টকে বলছে তুমি ঠিকই বলেছো, কাজটা আসলে এইভাবে হওয়া উচিত, এবং তোমার এই কাজের জন্য তোমার এই জিনিসগুলো লাগবে। এমন ভাবে লিখবেন যাতে ক্লায়েন্টটি পড়ে বুঝে ফেলে যে না, আপনি সিরিয়াস মাইন্ড হয়ে এবং আপনি তার জবটা পড়ে তারপরে অ্যাপ্লাই করছেন। ইউনিক কিছু কোয়ালিফিকেশন দিবেন। আহ, যেমন সে লিখেছে যে অ্যাজ অ্যান ই লার্নিং স্পেশালিস্ট আই হ্যাভ ইউনিক এক্সপার্টিস ইন ক্রিয়েটিং ম্যাটেরিয়াল ফ্রম এ লার্নার সেন্ট্রিক ভিউ পয়েন্ট। সে লিখতে পারতো যে আমি 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স ই লার্নিং স্পেশালিস্ট। সে তা না লিখে বলেছে যে একজন ই লার্নিং স্পেশালিস্ট হিসাবে আমি যারা শিখবে তাদের ভিউ পয়েন্ট থেকে আমি অনেক ধরনের ম্যাটেরিয়াল তৈরি করতে পারি, এটা আমার ইউনিক এক্সপার্টিস। আপনি চেষ্টা করবেন আপনার কাজের ইউনিক কিছু জিনিস লিখে দেওয়ার জন্য, কারণ আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, সম্ভাবনা আছে ওই জবে আপনার মতো আরো 10টা গ্রাফিক ডিজাইনার অ্যাপ্লাই করবে, কিন্তু আপনি কেন ইউনিক, আপনাকে ক্লায়েন্ট কেন হায়ার করবে, তা দেখানোর চেষ্টা করবেন একটু কাইন্ডলি। এই জিনিসটা খুবই দরকার, প্রপোজড অ্যাপ্রোচ, যেটা আমি নিজে পার্সোনালি চেষ্টা করতাম আগে ফ্রিল্যান্সিং এ। আপনি কাজটা কিভাবে করবেন তার একটা লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরলাম আপনি ইউআই ডিজাইনার, আপনি বলে দিবেন তাকে যে আমি এইভাবে স্টেপগুলো কভার করব। প্রথমে আমি হয়তো পিএসডি লেআউট বানাবো, তারপর আমি সেটাকে এইচটিএমএল এ কনভার্ট করব, তারপর হয়তো ওয়্যার ফ্রেমিং করব, তারপর কোডিং করব। এটা করলে কি হয়, যদি আপনি একদম নতুন হন, যে আপনি ইলান্সে কখনো কাজ করেননি, কিন্তু আপনি প্রপোজালে লিখে দিয়েছেন যে ক্লায়েন্টের কাজটা আপনি এইভাবে এইভাবে করবেন, ক্লায়েন্টের মনে একটা ভরসা তৈরি হয়ে যায় যে না, এ তার কোনো আমি স্যাম্পল দেখতে পাচ্ছি না বা কোনো ফিডব্যাক নাই, বাট সে সুন্দর করে বলতে পারছে কাজটা কিভাবে করে বা কিভাবে করতে হয়, তাহলে বোধহয় এই কাজটা আসলে জানে। তো যখনই আপনি ক্লায়েন্টকে এটা এক্সপ্লেন করতে পারবেন যে আপনি কাজটা আসলে জানেন, এবং শুধু জানেন না, ভালোভাবে কিভাবে করতে হয়, কি কি স্টেপ আছে সেটাও জানেন, স্বাভাবিকভাবে ক্লায়েন্ট আপনার প্রতি তখন অনেক বেশি ফোকাসড হয়ে যাবে, ধরে নেবে যে আপনি ভরসা করার মতো একজন কন্ট্রাক্টর। স্যাম্পলের কথা আমি আগেই বলেছি, রিলেভেন্ট কিছু স্যাম্পল অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন, খুব ভালো হয় পিডিএফ করে দিতে পারলে। এবং চেষ্টা করবেন প্রফেশনাল কিন্তু ফ্রেন্ডলি একটা বিদায় নেওয়ার জন্য। যেমন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম বা কনসিডারেশন, এমন কিছু লিখতে পারেন। এটা লেখার দরকার নাই, আই রিয়েলি বেগ ফর ইউর কাইন্ড কনসিডারেশন, প্লিজ অ্যালাউ মি টু ওয়ার্ক ফর, এরকম খুব টেকনিক্যালি বা বুকিশ লেখার দরকার নেই। খুব ফ্রিলি, ফ্রেন্ডলি বাট প্রফেশনাল কিছু দিয়ে শেষ করবেন, তাহলে একটা ভালো একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থাকবে আপনার ক্লায়েন্টের প্রতি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা থাকে যে আমি তো লেটারটা লিখলাম, বাট আমি কত টাকা চার্জ করবো বা কত টাকা চাবো আমি। সবার আগে আমাদের সাজেশন হচ্ছে যে মার্কেট রিসার্চ করবেন। ইলান্স.কম-এ গিয়ে আপনি কন্ট্রাক্টর সার্চ করবেন বা ফ্রিল্যান্সার সার্চ করবেন আপনার কাজের। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি ইলান্সে গিয়ে গ্রাফিক ডিজাইনার দিয়ে সার্চ করবেন এবং দেখবেন যে অন্যান্য গ্রাফিক ডিজাইনারদের প্রোফাইল রেট কত, তারা কত করে পাচ্ছে বিভিন্ন কাজের জন্য, এবং সেটা দেখে আপনি আপনার নিজের একটা এভারেজ রেট দিয়ে দিবেন। তারপর চেষ্টা করবেন যে ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখার জন্য যে আহ, যদি আপনি ক্লায়েন্ট হতেন আপনি কিভাবে একটা রেটের প্রতি অ্যাপ্রোচ করতেন। এখন আপনি এভাবে চিন্তা করেন, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আপনি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছেন, ধরলাম আপনি একটা কোর i3 ল্যাপটপ কিনবেন, যেটা আপনি জানেন এখন মার্কেটে 40,000 টাকা দাম। আপনি একটা দোকানে গেলেন,
দোকানদার আপনাকে বললো যে স্যার আমি নতুন একটা ল্যাপটপ দিচ্ছি কোর i3, এটা আপনি 5,000 টাকা দেন তাহলেই হয়ে যাবে। আপনি কিন্তু অনেকবার চিন্তা করবেন যে এটা ভালো ল্যাপটপ, কেন সে 5,000 টাকা দিবে আমাকে। চিন্তা করবেন যে অনেক কম দামে পাচ্ছি, বাট বাসায় নিয়ে যদি দেখি নষ্ট ল্যাপটপ, তাহলে তো পুরো 5,000 টাকাই মার হয়ে যাচ্ছে আমার, যদি অনেক কম টাকা। তো এইভাবে চিন্তা করবেন, ক্লায়েন্ট এইভাবে চিন্তা করে যে সে যদি আসলে ভালো ডেভেলপার হয় তাহলে সে কেন মাত্র $3 করে যাচ্ছে, বা সে কেন মাত্র $5 করে যাচ্ছে। তো কখনো কাজ পেতে গিয়ে একদম লো লেভেলে চলে যাবেন না, যেটা ক্লায়েন্ট ভরসা হারায় ফেলে, যেটা ক্লায়েন্ট মনে করে যে আপনি আসলে কাজ জানেন না, বাট চিপ প্রাইস দিয়ে পেতে যাচ্ছেন কাজটা। আর তবে আমাদের ইলান্সে একটা ব্যাপার আছে, ইলান্সে একটা খুব ভালো দিক আমি বলবো, সেটা হচ্ছে কি আমাদের মিনিমাম বিড রেট বলে একটা ব্যাপার আছে, যে কোনো ধরনের আওয়ারলি জবে $3 নিচে কখনো কেউ অ্যাপ্লাই করতে পারে না। এটা একদম মিনিমাম আমাদের। আমাদের এখানে ওই 50 সেন্ট, 25 সেন্ট, $1 এরকম কাজ কখনো হয় না। এখানে মিনিমাম বিডের রেট হচ্ছে $3 পার আওয়ার। আর তার উপরে যদি ক্লায়েন্ট বলে দেয় যে তার বাজেট একটা আছে, সে বললো যে আমার বাজেট $10 করে পার আওয়ার বা $20 পার আওয়ার, সেক্ষেত্রে $3 না, সেই বাজেটে 70%-এর নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার বাজেট হচ্ছে $20 পার আওয়ার, তাহলে $14 নিচে কেউ অ্যাপ্লাই করতে পারে না। সো ইলান্সে আপনাকে কখনোই ওই এটা চিন্তা করতে হবে না যে কম্পিটিশনে পিছিয়ে যাব, বা অনেক এক্সপিরিয়েন্স আছে ওরা বেশি পাবে, আমি এক্সপিরিয়েন্স কম আমি কম পাবো, আসলে তা না। এখানে খুব কমে কেউ অ্যাপ্লাই করতে পারে না, বা খুব কমে কেউ জব নিতে পারে না, বিকজ সেটা আমাদের সিস্টেম থেকেই নেওয়া হয় না। এছাড়া প্রাইসিং এ আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি ফিক্সড প্রাইস হয় যেটাতে আওয়ারলি না, তো সেখানে কত টাকা চাবেন আপনারা। আচ্ছা, ফিক্সড প্রাইসের ক্ষেত্রে আমি বলবো যে টাইম কত লাগতে পারে, কাজ কেমন, সেটা যাচাই করে আপনি প্রাইস চাবেন। সেটা কিভাবে? ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আপনাকে 50টা আর্টিকেল লিখতে হবে। আপনি জানেন যে আপনি যদি 300 ওয়ার্ডের আর্টিকেল হয় তাহলে আপনার মোটামুটি সবকিছু মিলিয়ে আধা ঘন্টা লাগে, বা 20 মিনিট লাগে এটা লিখতে, ধরলাম আধা ঘন্টা। তো আপনি দেখলেন যে যেহেতু 50টা আর্টিকেল প্রতিটা আধা ঘন্টা করে লাগবে, তাহলে ভাবলেন যে এটা তাহলে মোটামুটি 25 ঘন্টার কাজ। এরপর দেখবেন আপনার আওয়ারলি রেট কত। আপনি প্রোফাইলে দিয়ে রেখেছেন যে আপনার আওয়ারলি রেট $10 করে পার আওয়ার এবং 25 ঘন্টার কাজ। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যেটা আমি $250 নিব কাজটা করার জন্য। এক্ষেত্রে যেটা হয়, আপনি নিজে নিশ্চিত থাকবেন যে আপনি যে কাজটা বা যে রেটটা চাচ্ছেন সেটা লজিক্যাল। এবং ক্লায়েন্ট যদি কখনো আপনাকে কোশ্চেন করে যে তুমি কেন $250 চাচ্ছ, আপনি খুব ইজিলি ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারবেন যে দেখো, এটা মোটামুটি 25 ঘন্টার কাজ, এবং যদি কোয়ালিটি ওয়ালা কাউকে হায়ার করো তোমাকে প্রতি ঘন্টায় এমনিতে $10 করে দেওয়া লাগতো। তো তোমার এই জন্য আমি 25 ঘন্টার কাজের জন্য $250 চেয়েছি। যদিও এটা ফিক্সড প্রাইস, কিন্তু আপনি তারপরে তাকে সুন্দর করে বুঝাতে পারছেন যে রেটটা কত হওয়া উচিত। তবে হ্যাঁ, খুব বেশি রেট চাইতে গিয়ে আবার এমন হয়ে যাবে না যে ক্লায়েন্টের কি বলবো তার বাজেটের বাইরে চলে যায়। আপনি ক্লায়েন্টের আগের হিস্ট্রি চেক করে দেখবেন সে মোটামুটি কি ধরনের প্রাইস পে করে, তাহলে তার বাজেট নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে, এবং চেষ্টা করবেন ক্লায়েন্টের বাজেটের মধ্যে রাখার। ঠিক আছে? আর এরপরে হচ্ছে কি নেগোশিয়েটিং। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না এত বাজেটে পসিবল না, কিছুটা কমাতে হবে বা এত কমাতে হবে, তাহলে খুব প্রফেশনালি সেটাকে হ্যান্ডেল করবেন। ক্লায়েন্টকে বুঝাবেন যে দেখো, আমি আমি বলেছি $250, বাট তুমি বলছি $100। এটা ঠিক, তুমি হয়তো $100 কাজটা করাতে পারবা, বাট এভাবে চিন্তা করে দেখো যে কোয়ালিটি হবে কিনা, বিকজ এই কাজটা তোমার বিজনেসে কাজে লাগবে। তুমি যদি এখন একটু খরচ করে ভালো কোয়ালিটি কাজ নাও, এটা তোমার সারা জীবন বিজনেসে কাজে লাগবে। বাট তুমি যদি চিপ প্রাইসে করতে গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করো, তাহলে তোমার বিজনেসের ক্ষতি হবে। তো চেষ্টা করবেন প্রফেশনালি ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করার, এভাবে তাকে বুঝাবেন তার বিজনেসের ভিউ পয়েন্ট থেকে যে বেশি প্রাইস দিলে বা আপনাকে হায়ার করলে তার বিজনেসে বেনিফিট হবে, চিপ কাউকে হায়ার করলে হবে না। যদি এটা ক্লায়েন্টকে বুঝাতে পারেন, খুব ভালো চান্স থাকে যে ক্লায়েন্ট রাজি হয়ে যাবে। বাট যদি একদমই রাজি না হয়, তাহলে জবটা উইথড্র করে আলাদা হয়ে যাবেন, বিকজ সেক্ষেত্রে সময় নষ্ট করা আসলে খুব একটা দরকার বলে মনে করি না আমরা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি ফিক্সড প্রাইস হয়, আমাদের ইলান্স একটা সিস্টেম আছে এসক্রো সিস্টেম। এখানে ক্লায়েন্ট আগের থেকে তার বাজেটের টাকাটা দিয়ে রাখে এসক্রোতে, এবং সেই ক্ষেত্রে আপনার ফিক্সড প্রাইসে গ্যারান্টি থাকে যে পেমেন্টটা পাবেন আপনি। কিভাবে গ্যারান্টি? আপনি কাজ শেষ করলেন, আপনি ঠিকমতো কাজ করেছেন, কোনো খারাপ কিছু হয়নি, বাট ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিচ্ছে না। 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ হয়ে গেলে কোনো রিপ্লাই দিচ্ছে না। আমরা 30 দিন পর্যন্ত ওয়েট করব। এরপরে সেই ফান্ডিং এ যে বাজেটের টাকাটা ছিল সেটা আপনাকে আমরা দিয়ে দিব। সো যে কারণে হয় যে ফিক্সড প্রাইসে দেখা যায় ওডেস্কে বা অন্য প্ল্যাটফর্মে যেটা হয়, বা ফ্রিল্যান্সার.কমে বা গুরুতে হতে পারে অনেক সময়, যে যদি ফান্ডিং না থাকে বা এসক্রো না থাকে, তাহলে ক্লায়েন্ট টাকা না দিলে কিছু করার থাকে না। বাট আমাদের এখানে যেহেতু ফান্ডিং সিস্টেমটা আছে, আপনি ক্লায়েন্টকে শুরুতে বলবেন
যে বাজেটের কিছু টাকা ওই ফান্ডে দিয়ে রাখতে, এসক্রোতে দিয়ে রাখতে। সেক্ষেত্রে আপনি রিস্ক ফ্রি থাকবেন। ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট না করলেও আমরা পেমেন্ট করতে পারবো আপনাকে। আর অফকোর্স কিছু ক্লায়েন্ট থাকে যারা আপনাকে হয়তো বলতে পারে যে রেট কমানোর জন্য ইলাস বাদ দাও, আমি সরাসরি ডিল করব। এটা তো প্রথমত আমাদের পলিসি ভায়োলেশন, এবং দ্বিতীয়ত কোনো সিকিউরিটি থাকবে না। যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমি সরাসরি আপনার কার্ডে টাকা পাঠাবো, আপনি কাজটা করে দেন, তখন আপনাকে টাকা না পাঠালে আপনার কমপ্লেন দেওয়ার কোনো জায়গা থাকবে না। সো চেষ্টা করবেন ইলান্স প্ল্যাটফর্ম থেকে কাজ করার জন্য, তাহলে আপনি সেফ এবং সিকিউর থাকবেন। আর এটা একটা ইউনিক অপশন বলবো আমি ইলান্সের, যে অ্যামাউন্ট ছাড়া বিট করা যায়। এটা এখন একটু এক্সপ্লেন করি আমি। আমরা অনেক সময় দেখি যে জবটা পড়ে বোঝা যায় না যে কাজটা আসলে কেমন হতে পারে শেষ পর্যন্ত, বা কাজটা কতটা কমপ্লিকেটেড। আবার অনেক সময় ক্লায়েন্ট বলে না যে তার বাজেট কত, সে দিয়ে রাখে নট শিওর, তার বাজেট সে বলতে চাচ্ছে না। আবার অনেক সময় দেখি আমরা যে একটা জবে 10 জন অ্যাপ্লাই করে ফেলেছে, এখন আমি বেশি করলে বাদ পড়ে যাব, বেশি কম করলে বাদ পড়ে যাব, তো শিওর না কত টাকা দিয়ে আমার অ্যাপ্লাই করা উচিত। এমন সিচুয়েশনে ইলান্সে একটা অপশন আছে যে উইল সাবমিট অ্যামাউন্ট লেটার। আপনি অ্যামাউন্ট ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমাদের প্রত্যেক জব প্রপোজালের নিচেই থাকে, যেখানে ওই অ্যামাউন্ট লেখা যায় তার ঠিক নিচে একটা জায়গা থাকে যে উইল সাবমিট লেটার। এটা করলে যেটা হয় যে আপনি কোনো ধরনের অ্যামাউন্ট ছাড়াই বিড করতে পারবেন। আপনি বলবেনই না যে আপনার আওয়ালের রেট কত বা আপনার ফিক্সড প্রাইসের বাজেট কত। আপনি এভাবে লিখে দিবেন যে ক্লায়েন্টকে বলতে পারেন যে দেখো, তোমার জবটা আমি পুরোপুরি বুঝতে পারলাম না, আহ, পুরোপুরি ক্লিয়ার হতে পারলাম না যেটা কতদিনের জব, বাট আমি খুবই ইন্টারেস্টেড আছে, এবং তুমি যদি কাইন্ডলি আমাকে আরো ডিটেল জানাও, তারপর আমরা 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 একটা বাজেট নিয়ে কথা বলতে পারবো। বা আরেকভাবে বলতে পারেন, যদি এমন হয় যে জবটাতে আপনি কম্পিটিশন অ্যাভয়েড করতে যাচ্ছেন, তাহলে লিখবেন যে তোমার জবটা পড়েছি আমি, এবং আমার খুবই ভালো লেগেছে, বা আমার মনে হয় যে জবটা আমি করতে পারবো, এবং যেহেতু আমার জবটা খুবই ভালো লেগেছে, আমি অপরচুনিটি হারাতে চাচ্ছি না। তো তুমি না হয় তোমার তরফ থেকে আমাকে বাজেটটা বলো, আর রিজনেবল হলে আমি সেই বাজেটে রাজি হয়ে কাজ করে যাব। এই জন্য আমি কোনো বিট করলাম না বা কোনো অ্যামাউন্ট দিলাম না। এই ধরনের অ্যাপ্রোচ করে আপনারা চাইলে কাজ পেতে পারেন ইনান্সে। যদি দেখেন যে জবটা ক্লিয়ার না বা আপনি কম্পিটিশন কমাতে চাচ্ছেন, তাহলে অ্যামাউন্ট ছাড়াই অ্যাপ্লাই করে দেন। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনার অ্যাপ্রোচে খুশি হয়ে আপনাকে ব্যাক করতে পারে যে ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড প্রপোজাল, আমার বাজেট $100 আছে, তুমি কি এটা করতে পারবা কিনা। অনেক সময় যদি বাজেটে হয়ে যায়, আপনি কিন্তু কাজটা পেয়ে যাবেন। তো ট্রাই করবেন এই অপশনটাকে ইউজ করার, বাট খুব বেশি ইউজ করবেন না। যদি ক্লায়েন্ট স্ট্রিক্টলি বলে দেয় যে তার বাজেট $10 থেকে $15 ভিতরে, চেষ্টা করবেন সেটাই ফলো করার। তখন আবার অ্যামাউন্ট ছাড়া দিয়ে দিলে সেটা প্রফেশনাল দেখায় না। আর এটা আমাদেরকে বলেছিল যে একটা কথা হচ্ছিল যে নিউজ পাওয়া বা জবের নোটিফিকেশন পাওয়া। আমাদের প্রতিটা জবের যখন আপনি ক্লিক করবেন, জবের ঠিক উপর ডান দিকে একটা বুকমার্ক একটা অপশন থাকে, যেটাকে হচ্ছে কি স্টার চিহ্ন দেওয়া। যদি আপনি স্টার চিহ্ন দেন, তাহলে ফাইন্ড ওয়ার্কে গিয়ে ওয়াচ লিস্টে গিয়ে সেই ক্লায়েন্টের সব আপনি খোঁজ আপনি পাবেন। আমি এটা একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ধরলাম আমি ফাইন ওয়ার্কে গিয়ে একটা জব খুব পছন্দ হলো আমার। ওকে, এখানে লোড হয়ে গেছে। আচ্ছা, এটা একটা জব উইন্ডো। ওকে, এখানে দেখুন যে এই ঠিক জবের যে টাইটেলটা তার ঠিক পাশে একটা অপশন আছে অ্যাড টু ওয়াচ লিস্ট। অ্যাড টু ওয়াচ লিস্ট, এখানে যদি ক্লিক করে দেন আপনারা, তাহলে এই ফাইন ওয়ার্কে এই ওয়াচ লিস্ট সেকশনটাতে গেলে আপনি একটা নিউজ ফিডের মতো পাবেন, যেমনটা ফেসবুকে নিউজ ফিড হয়ে থাকে। এটা যেটা হয় যে আপনি যদি কোনো জবকে বা কোনো ক্লায়েন্টকে ওয়াচ লিস্টে দিয়ে রাখেন, তাহলে সেই ক্লায়েন্ট যখনই কোনো পোস্ট করবে, তখনই আপনার সেই ওয়াচ লিস্ট সেকশনটাতে ওই জবটা আমরা নোটিশ দিয়ে দিব একটা, এই ক্লায়েন্টটা জব পোস্ট করেছে। তো যেটা হয় যে যদি কোনো ক্লায়েন্ট আপনার খুব পছন্দ হয়ে যায় এবং আপনি চান যে এই ক্লায়েন্টের প্রত্যেকটা জব আপনি খেয়াল রাখবেন, তাহলে সেই ক্লায়েন্টগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, এবং সেই ক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্ট যখনই কোনো পোস্ট করবে, আপনি সরাসরি আপনার ওয়াচ লিস্টে গিয়ে ফলো করতে পারবেন যে জবটা কি পোস্ট করেছে, কত বাজেট, এবং এটাকে এখন অ্যাপ্লাই করার মতো আছে কিনা। তো এটা ছিল আমাদের প্রপোজাল সেকশন।
প্রপোজাল সেকশনে কোয়েশ্চেনটা না হয় আমরা ওই একসাথে নেই, বিকজ একটু পরে আমাদের কোয়েশ্চেন আনসার পার্ট শুরু হয়ে যাচ্ছে। তো প্রপোজাল নিয়ে বা জব অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি লিখে রাখেন, একটু পরে আমি সেগুলোর প্রতি ব্যাক করছি।